জীবনের শেষ দিন পর্যন্ত বিএনপির রাজনীতির সাথেই থাকব। একটি বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণে পথ চলা অব্যাহত থাকবে। এস আলম কাণ্ডের সাথে আমি কোনোভাবেই যুক্ত নই। এটি বিকৃতভাবে প্রচার হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেবে এমন প্রত্যাশা করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক নেতা আবু সুফিয়ান। এই আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে ব্যাংক লুটের মহোৎসব, রাজনীতি মাঠ থেকে কিন্তু পদে নাই, কিন্তু রাজনীতি মাঠে তো প্রতিনিয়ত আছে। জনগণের প্রতি তার যে অত্যাচার, নির্যাতন স্টিম রোলার, এটার অনিবার্য পরিণতি তার দেশ ত্যাগ, পলায়ন। ব্যাংক লুটপাট, গণতান্ত্রিক অধিকার হরণ, বিএনপি নেতাদেরকে মিথ্যা মামলায় হয়রানি, রাজনৈতিক নেতাদের গুম করে ফ্যাসিস্ট সরকার টিকে থাকতে পারেনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে যেতে হয়েছে স্বৈরাচার সরকারকে। আগামী রাজনীতির হবে বৈষম্যহীন মানুষের অধিকার প্রতিষ্ঠায়। ধরেন দেশে একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদের ছাত্র জনতার যে অপরিসীম আত্মত্যাগ, রক্তদানের মধ্য দিয়ে একটা নতুন স্বপ্ন আজকে বাস্তবায়িত হতে যাচ্ছে। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। এর পিছনের দিকে যদি আমরা যাই, যে 15 বছর 16 বছরের যে দুঃশাসন, সেই দুঃশাসন, সেই স্বৈরশাসন, সেই ফ্যাসিবাদী শাসনের কথা যত আলোচনা না করি ততই বাংলাদেশের জন্য, আমাদের জন্য মঙ্গল। কারণ আপনারা জানেন সেই দুঃশাসনের সময়ে, সেই দুঃস্বপ্নের রাতগুলো, দিনগুলো আমাদের কিভাবে কেটেছে, যে দেশের জনগণের কীভাবে কেটেছে আপনারা জানেন। আমরা সেই দুঃশাসন থেকে মুক্তির যে আন্দোলন, যে সংগ্রাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমান নেতৃত্বে বিএনপি এবং অন্যান্য গণতান্ত্রিক যে দলসমূহ যে সংগ্রাম করতে গিয়ে যেভাবে নির্যাতনের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে শুধু এটা পৃথিবীর ইতিহাসে একটি মানে গণতন্ত্রের ইতিহাসে একটি কলঙ্কজনক ঘটনা বলে আমি মনে করি। এই যে চট্টগ্রামের আমাদের বোয়ালখালীর বিএনপির প্রেসিডেন্ট নজরুল ইসলাম বাছা বলেন, ইলিয়াস আলী বলেন, আজকে আমাদের এই আরও অনেক নেতাকর্মী এই গণতন্ত্র আন্দোলন করতে গিয়ে, জনগণের পক্ষে কথা বলতে গিয়ে আজকে গুমের শিকার হয়েছে। তাদের কোনো হদিস আমরা এখনো পাই নাই। আর যারা খুনের শিকার হয়েছে তারা তো আমরা জানি। আর যেভাবে বাংলাদেশে প্রায় 1.5 লক্ষ মামলায় যেভাবে 50 লক্ষের অধিক নেতাকর্মী অভিযুক্ত করে মামলার ইতিহাস, তো এটা পৃথিবীর ইতিহাসে এটা বিরল ঘটনা। যেভাবে কোনো ঘটনাবিহীনভাবে মামলা হয়েছে, যেটা ইতিমধ্যে গায়েবী মামলা হিসেবে পরিচিতি পেয়েছে, তারা সরকার মনে করেছিল, আওয়ামী লীগ মনে করেছিল যে এইভাবে জনগণের ত্রুটি চেপে ধরে মামলা দিয়ে হামলা করে তাদের গদিটা রক্ষা করবে, গদির ত্বরান্বিত করবে। কিন্তু সেটা তো ইতিহাস তো সেটা বলে না। পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈর শাসক এইভাবে জনগণের ত্রুটি চেপে ধরে দীর্ঘস্থায়ী কিছুটা করতে পেরেছে, বাট ফাইনালি টিকতে পারে নাই। শেখ হাসিনাও সেই পরিণতি, যেটা তার এটা অবশ্যম্ভাবী পরিণতি ছিল, এই পরিণতি ঠেকানোর কোনো উপায় ছিল না। এটা তার যে কর্মকাণ্ড, তার যে জনগণের প্রতি তার যে অত্যাচার, নির্যাতন স্টিম রোলার, এটার অনিবার্য পরিণতি তার দেশ ত্যাগ, পলায়ন। এবং এভাবে তার আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠনকে সে ধোলায় মিশিয়ে দিয়ে আজকে নিজের প্রাণ বাঁচিয়ে সে পাশের দেশে আশ্রয় নিয়েছে। এটাও বাংলাদেশের রাজনীতির জন্য একটা অশনি সংকেত বলে আমি মনে করি। এই আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে ব্যাংক লুটের মহোৎসব, এই যে এস আলম বলেন, হলমার্ক গ্রুপ, শেখ হাসিনার উপদেষ্টার প্রত্যক্ষ তত্ত্বাবধানে যেভাবে লুটপাট, আমরা কোনো লুটপাটের কোনো বিচার আমরা দেখি না। এবং কোনো লুটপাটের বিরুদ্ধে, এই যে আব্দুল হাই বাচ্চুর বেসিক ব্যাংক, এগুলা দিন দুপুরে যে ডাকাতি হয়ে গেছে, কিন্তু এগুলা ডাকাতির ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিতে আমরা দেখি না। এটা দুঃখজনক। আজকে এটার খেসারত আজকে দেশের জনগণকে দিতে হচ্ছে। অর্থনীতির যে অবস্থা আজকে যেখানে গিয়ে দাঁড়িয়েছে, এখান থেকে এটাকে টেনে তোলা, এটা তত্ত্বাবধায়ক সরকার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন এবং পরবর্তী গণতান্ত্রিক সরকারের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ হিসেবে আজকে দাঁড়িয়ে গেছে। তাই ছাত্র জনতার গণ অভ্যুত্থান, ছাত্ররা প্রথমে তাদের কোটা নিয়ে তারা মাঠে নেমেছিল, কিন্তু একটা পর্যায়ে এটা জনগণের অভ্যুত্থানে পরিণত হয়েছে, এটা জনগণের হাত চলে গেছে। কোনো একটা পর্যায়ে কিন্তু এটা কোনো সমন্বয়ক বলে কারো হাতে এটা নেতৃত্ব কিন্তু ছিল না।
এটা জনগণের কাছে চলে গিয়েছিল। জনগণ এই দুঃশাসন অবসান চেয়েছে এবং এই যে দুঃশাসন পরবর্তী একটা নতুন বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্ন নিয়ে কিন্তু যুবকেরা, ছাত্ররা, শ্রমিকেরা অকাতরে রক্ত দিয়েছে। তো আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের কিন্তু কাজ করে যেতে হবে। এস আলমের গাড়ি কাণ্ডে সাময়িক অব্যাহতি পাওয়া সাবেক বিএনপির এই নেতা জানান, তিনি ষড়যন্ত্রের শিকার। এই ঘটনার সাথে কোনোভাবেই তিনি জড়িত নন। ঘটনাটি বিকৃতভাবে প্রচার করা হয়েছে। এই রিপোর্টটা ছিল সর্বৈব বানোয়াট। কারণ আমরা যে পত্রিকায় রিপোর্ট এসেছিল সেটা হচ্ছে গিয়ে এস আলমের ওয়ার হাউস থেকে মজ্জারটা গিয়ে আমরা গাড়ি বের করেছি, কিন্তু বাস্তব ঘটনাটা হচ্ছে কালুরঘাট মির পেপার মিলে একটা টেলিফোন নম্বর থেকে প্রথমে বৈষম্য বিরোধী আন্দোলন এবং পরে বিএনপির নাম বলে ওই মির গ্রুপের মালিক সালাম সাহেবের কাছ থেকে চাঁদা চাওয়া হয়েছিল। সেখানে আমাদের সালাম সাহেব ছিল আমাদের দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আলহাজ এনামুল গানাম সাহেবের আপন মামাতো ভাই। ওনার সাহায্য চাইলে উনি সেখানে গিয়ে আমাকে ঘটনাটা জানালে আমি সেখানে যে চাঁদাবাজকে চিহ্নিত করতে আমরা সেখানে গিয়েছিলাম। সেখানে গাড়ি সংক্রান্ত কোনো বিষয়ে আমাদের কোনো সম্পৃক্ততা ছিল না। এটা পত্রিকার রিপোর্টের ভিত্তিতে দল সিদ্ধান্ত নিয়েছে, যথাসময়ে দল সেটা আবার পুনর্বিবেচনা করবে বলে আমার বিশ্বাস। কারণ দলে আমাদের যে ত্যাগ, আমাদের যে এই দলের মধ্য থেকে সুফিয়ানের সৃষ্টি, কাজেই এটা ইনশাল্লাহ আমি এটা নিয়ে খুব কোনো চিন্তিত নই। এটা যথাসময়ে দলের সিদ্ধান্ত, পজিটিভ সিদ্ধান্ত আসবে ইনশাল্লাহ। আবু সুফিয়ান আরো জানান, আমি তো বিএনপির রাজনীতির সাথে থাকব। নেতাকর্মীদের সাথে নিয়ে স্বৈরাচার পতনে গত 17 বছর লড়াই করেছি। আগামীতে আবু সুফিয়ান হিসেবে নেতাকর্মীদের সাথে নিয়ে মানুষের অধিকার আদায়ে কাজ করব। রাজনীতি মাঠ থেকে কিন্তু পদে নাই, কিন্তু রাজনীতি মাঠে তো প্রতিনিয়ত আছি। এটা রাজনীতি মাঠ, এটা ছেড়ে দেওয়ার কোনো বিষয় না। কারণ আমরা রাজনৈতিক মাঠের কর্মী, প্রতিনিয়ত রাজনীতি আমাদের রক্তে মিশে গেছে। দলের জন্য, দেশের জন্য রাজনীতি করি, এটা চলবে ইনশাল্লাহ, চলমান থাকবে। মোহাম্মদ রবিল হোসেন, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।